অনেক আশা নিয়ে দীপালি শ্বশুরবাড়িতে এসেছিল প্রায় ২৯ বছর আগে। দীপালির শ্বশুরমশাই দিবাকর মজুমদার তার বাবা দীপক রায়ের ছেলেবেলার বন্ধু। বাবার কাছে হবু শ্বশুরমশাই সম্পর্কে অনেক গল্প দীপালি ছেলেবেলা থেকেই শুনেছিলেন। তাই শ্বশুরবাড়িতে দীপালির পরম নিশ্চিন্তে পা রেখেছিলেন। দীপালি বিকম পাশ করার পর থেকে তখন সবে চাকরিতে ঢুকেছে। টেলিগ্রাফ কাগজে বিজ্ঞাপন দেখে অ্যাপ্লিকেশন করেছিল দীপালি। চাকরিটা যে এতটা সহজে হয়ে যাবে সেটা অবশ্য দীপালি ভাবেনি। ছোট থেকে দীপালি আশা ছিল বড় হয়ে সে চাকরি করবে। খুব ছোট ছোট চাহিদা মেটাতে বাবা মার কাছে হাত পাততে দেখেছে দীপালি। বিশেষ করে বাপের বাড়ি যাবার সময় মা হাত খরচ চাইতেন। টুকিটাকি মেলি জিনিস অথবা আইসক্রিম, গুড়বাদাম এসব খাবারের স্বাদ হলেও মাকে বাবার কাছে হাত পেতে টাকা চাইতে হতো। বাবা গম্ভীরভাবে নাকের কাছে চশমা নামিয়ে মাকে বলতেন, জানোই তো আমি সামান্য স্কুল শিক্ষক, তোমার বাবা দাদার মতো তো আমার চাল কল গম কল নেই, যখন তখন টাকা চাইলে চলবে কি করে। মা তখন এসব শুনে পাংশুটে মুখে দাঁড়িয়ে থাকতেন। কখনো সখনো হতাশ গলায় বলতেন, থাক তবে। বাবা অবশ্য মাকে পুরোপুরি বিমুখ করতেন না, কিছু কিছু অবশ্য দিতেন। তবুও মায়ের বিবর্ণ মুখখানে দেখে দীপালির কেমন যেন আত্মসম্মানে আঘাত লাগতো। তাই বিকম পাশ করতে না করতে দীপালি চাকরির জন্য উঠে পড়ে লেগেছিল। যদিও দীপালির বাবার ইচ্ছে ছিল দীপালি আর পড়ালেখা করবে, এমকম করবে। দীপালি চাকরি করবে এটা তার বাবার মোটেও ইচ্ছা ছিল না। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের বাবার মতো দীপালির বাবা চাইতেন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকরিজীবীর সাথে তিনি তার মেয়ের বিয়ে দিবেন। তারপর দীপালি মন দিয়ে সংসার করবে, স্বামীর সেবা করবে, ছেলেপুলে মানুষ করবে, লেখাপড়া, গান বাজনা এসব তো সেজন্য তিনি মেয়েকে শিখেছেন। খবরের কাগজে পাত্রী চাই বিজ্ঞাপন দেখে দীপালির বাবা মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করলেন। দীপালি মাকে বলেছিল, এইভাবে সম্পূর্ণ অচেনা অজানা একটি বাড়িতে গিয়ে আমি মানিয়ে নিতে পারবো না। মা বলেছিল, এটাই তো আবহমান কাল ধরে চলে আসছে মা। মেয়েরা পরের বাড়িতে যায় যে বাড়ির মানুষগুলো তার সম্পূর্ণ অচেনা। এই পর মানুষগুলো আপন করে নিয়ে সংসার করতে হয়, এটাই তো নিয়ম। প্রয়োজনে কত ত্যাগ স্বীকার করতে হয়, নিজের অপূর্ণ আশাগুলো সন্তানের মধ্য দিয়ে পূরণ করে নিতে হয়। দীপালি ভয়ে ভয়ে বলেছিল, আমি এসব মন থেকে মেনে নিতে পারবো তো মা। ওরা যদি আমায় চাকরি ছেড়ে দিতে বলে, না মা, আমি তোমাকে বলে রাখছি চাকরি আমি কিছুতেই ছাড়বো না। প্রথমে সে কথা তুমি তাদের বলে দিও। দীপালির মা একথা শুনে হেসে বলেছিল, করিস তো ওই একটা সামান্য মাইনের বেসরকারি চাকরি, সরকারি চাকরি তো নয়। তা সেটা ছাড়তে তোর এত ভয় কিসের? দীপালি বলেছিল, মাইনে দিয়ে চাকরির সবটুকু গুরুত্ব বিচার করা যায় না। চাকরি হলো একটা মানুষের পায়ের তলা শক্ত মাটি, মানুষের আত্মসম্মান বজায় রাখার অস্ত্র। দীপালি মা বলল, ওরে বাবা, খুব বক্তৃতা দিতে শিখছিস তো। কিন্তু তোর এই সব বড় বড় কথা তোর বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবি? বাবার সামনে দাঁড়িয়ে যে সে কথাগুলো বলতে পারবে না সেটা দীপালি নিজেও জানে। ভেবেছিল মাকে ভালো করে বুঝিয়ে বিয়েটা যতদিন ঠেকিয়ে রাখা যায় ততই মুক্তি। দীপালি ভাবলো এই কথাটা সে পাশের বাড়ির জুলি পিসিকে বলবে। জুলি পিসির বয়স 40 পেরিয়ে গেছে, মাথার চুল উঠে বেশ পাতলা হয়ে গেছে, যেটুকু বজায় আছে তার অধিকাংশই সাদা, চোখের তলায় কালির ছাপ মুক্তির আনন্দ নয় বরং দুশ্চিন্তা বলে মনে হয়। পিসি বিয়ে করেনি। জুলি পিসি কতটা সুখী সেই কথাটা জুলি পিসিকে জিজ্ঞাসা করা উচিত হবে কিনা অনেকবার ভেবেছে দীপালি। তবুও শেষমেশ বলেই ফেললো কথাটা। বেশ আছো বলো? জুলি পিসি চাকরি করছো, বিয়ে বিয়ে করে কেউ তোমার পেছনে পড়ে না? জুলি পিসি বলল, বেশ আর কি, সারাটা দিন অফিস করছি, টাইপ করে করে নখগুলো ক্ষয়ে গেছে। বিয়ে হলে বাসন মেজে মেজে ক্ষয়ে যেত, এটাই তফাৎ। বিয়ে হয়নি বলে এখনো অনেকে আমার দিকে করুণা দৃষ্টিতে তাকায়, বলে, আহারে, মেয়েটা জীবনে কিছুই পেল না। তখন কেমন একটা লাগে জানিস। দীপালি আর জুলি রোজ একই বাসে করে অফিসে যায়, তারা একই বিল্ডিংয়ে চাকরি করে। দীপালি অফিস 7 তলায় আর জুলি কাজ করে 8 তলায়। স্ট্যান্ড রোডে বাস থেকে নেমে খানিকটা রাস্তা হেঁটে যেতে হয়। তখন তাদের অনেক গল্প হয়। একই বাসে গেলে পাশাপাশি সিট তো আর ভাগ্যে জোটে না। কয়েকটা স্টপে বাসের হ্যান্ডেল ধরে ব্যালেন্স রাখতে রাখতে দুলতে দুলতে আর আশেপাশে লোকদের গালমন্দ খেতে খেতেই যেতে হয়। দৈব কেউ নেমে গেলে তবেই বসার সুযোগ মেলে। তাই বাস আসার অপেক্ষায় সময়টুকু আর বাস থেকে নেমে লিফটে ওঠার আগে পর্যন্ত যেটুকু কথাবার্তা হয় তার মধ্যে অন্য কেউ এসে পড়লে ব্যক্তিগত কথা থামিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দিতে হয়। সেদিনও তাই হলো। জুলি পিসি কেমন একটা লাগে বলার অনাথ বন্ধু দাস এসে উপস্থিত হলেন। অনাথ বন্ধু দাস জুলি পিসির অফিসে চাকরি করেন। আর চোখে দীপালির দিকে তাকিয়ে অনাথ বন্ধু দাস জুলি পিসিকে বলেন, পা চালিয়ে
চলুন মিস মণ্ডল, 10টা বাজতে আর 5 মিনিট বাকি। নতুন ম্যানেজার সাহেব যা কড়াকড়ি শুরু করছেন, ঘড়ির কাঁটা 10টা ছুঁয়ে ফেললে আপনি প্রবলেমে পড়ে যাবেন। কাজেই জুলি পিসির কথাটা দীপালির পুরোপুরি শোনা হলো না। পরদিন বাস স্ট্যান্ডে একটু তাড়াতাড়ি চলে এলো দীপালি। জুলি পিসির কথা শেষটুকু শোনার জন্য তার মনটা অস্থির অস্থির করছিল। রোজ দীপালি ভাবে বাস আসছে না কেন। আজ দীপালি মনে মনে বলল বাস আজ একটু দেরি করেই এলেই ভালো হয়। দূর থেকে জুলি পিসিকে আসতে দেখে ভালো করে নিজের মনে দীপালি প্রশ্নটা গুছিয়ে নিল। জুলি মণ্ডল দীপালির পাশে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলের প্রান্ত নিয়ে একবার নিজের মুখ মুছে নিল। বলল, অনেকক্ষণ এসেছিস দীপালি? আমার একটু দেরি হয়ে গেল। মাকে যে মেয়েটা দেখাশোনা করে আজ আসতে একটু দেরি করলো। তার উপর ফ্রিজ খুলে দেখি মাছও নেই একদম। আপেলটাও ফুরিয়ে গেছে। কাল থেকে অফিস থেকে ফেরার সময় এনে রাখতাম। সকালে আবার আমাকে বাজার ছুটতে হলো। জয়ন্ত কাকুকে বললে না কেন? জয়ন্ত কাকু তো বাজারে গেছিল। কথাটা বলতে গিয়েও থেমে গেল দীপালি। দূর থেকে বাস আসছে দেখে হাত দেখালো জুলি পিসি। দীপালিকে অন্য মানুষকে দেখে বলে, কী রে, কী ভাবছিস? চল, বাস আসছে তো। জয়ন্ত মণ্ডল জুলি পিসির দাদা স্নান করে উঠে ড্রেসিং টেবিলে টুলে বসে চুল আঁচড়ানোর সময় জানলা দিয়ে জয়ন্ত কাকুকে বাজারের ব্যাগ হাতে বাড়ি ফিরতে দেখেছেন দীপালি। কিন্তু দাদাকে বাজার থেকে জুলি পিসি কিছু এনে দিতে বলে না। পটলের কিলো 5 টাকা হলে জয়ন্ত কাকু নাকি দাম বাড়িয়ে 60 টাকা বলে। জুলি পিসি বলে, দাদা যখন হাড়ি আলাদা করে নিয়েছে তখন খামোকা সাহায্য চেয়ে বিব্রতি করার দরকার কি? বাস থেকে নেমে দীপালি বলল, কালকে সেই কথাটা বলবি জুলি পিসি? মানে, তোমার যদি কোনো আপত্তি না থাকে। জুলি একটা ইটের টুকরো ঠোকর খেলো। সামনে নিয়ে বলল, কী কথা বলতো? দীপালি বলল, সেই যে কাল বলেছিলে এই যে তোমার বিয়ে করা হয়ে ওঠেনি, সেটা কেউ বললে কেমন একটা লাগে। কেমন লাগে গো? জুলি বলল, ও এই কথা। তুই সেই এখনও ছোট আছিস। কেমন আবার লাগে? খারাপ লাগবে। আসলে লোকে বিয়ে হওয়াটা একটা মেয়ের জীবনের সব কিছু পাওয়া বলে মনে করে। তাছাড়া এই কথাটা জানিস না, বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, जो খায়গা ও পস্তায়গা और जो नहीं খায়া। দীপালি জুলি পিসিকে থামিয়ে দিয়ে বলে, মা গো, ভর্তি চিনি এটা কি খাবার জিনিস? জুলি হাসলো। সেটা তো খাবার পরে বলছি, কিন্তু খাবার আগে তো ওটাই কিনে দেবার জন্য বাবার কাছে বায়না ধরেছিলি। দীপালি বলল, সে তো তখন ছোট ছিলাম বলে, লাল রং গোল গোল রূপ দেখে ভুলেছিলাম। তখন তো ম্যাচুরিটি ছিল না। কিন্তু তোমার এখন একা থাকতে খারাপ লাগে না? ভালোই তো, নিজের মর্জি মতো চলতে ফিরতে পারো। জুলি পিসি বলেছিল, প্রথম দিকে অতটা বুঝতে পারিনি। বন্ধুদের দেখতাম সারাক্ষণ শ্বশুরের মুখ জামটা খেয়ে এবং স্বামীর অর্ডার পালন করতে করতে একেবারে জেরবার অবস্থা। বাচ্চা হবার পর তো নিজেদের জন্য আর কোনো সময়ই থাকে না। তখন মনে হতো খুব বেঁচে গেছি। কিন্তু বয়সটা কিছু বাড়ার পর খুব আক্ষেপ হতো। যখন এক এক করে দাদা তারপর ছোট ভাইটা বিয়ে করলো, তখন খুব আফসোস হতো। ওদের যখন একসাথে বেড়াতে যেতে দেখতাম, রাতে বদ্ধ দরজার ভিতরে খিলখিল হাসির আওয়াজ পেতাম, তখন মনে হতো আমারও যদি কেউ থাকতো। কিন্তু বয়স তখন 35 পেরিয়ে গেছে। চেহারা খারাপ হয়ে গেছে। হয়তো বয়স্ক পাত্র খুঁজলে পাওয়া যেত। কিন্তু আমার সে কথা মুখ ফুটে বলতেও লজ্জা করতো। তোমার কখনো কাউকে ভালো লাগেনি জুলি পিসি? জুলি পিসি বলল, ছোট ভাইটা যখন ফ্ল্যাট কিনে আলাদা হয়ে চলে গেল, দাদা হাড়ি আলাদা করলো, টাকা পয়সা কেউ কিছু দিত না, তখন তো আমি ছাড়া মাকে দেখার আর কেউ থাকলো না। খালি মনে হতো মাকে আমার ঘাড়ে চাপাবে বলে হয়তো কেউ আমার বিয়ের চেষ্টা করেনি। সেই 16 বছর বয়সে বাবাকে হারিয়েছি। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই চেষ্টা করতেন। মা বোধহয় আমাকে দেখে সব বুঝতে পারতেন। বলতেন, তুই চাকরি করিস, ঘরের চার দেওয়ালে তো আর আটকা থাকিস না যে কেউ পাত্র খুঁজে বিয়ে না দিলে তুই সংসার করতে পারবি না। নিজের থেকে কাউকে পছন্দ করে তাকে বিয়ে করে সংসার করতে পারিস। জুলি পিসি একটু দম নিয়ে বলল, একটা কথা কখনো কাউকে বলিনি, জানিস? কি কথা? মাইনে পেয়ে কিছু সঞ্চয় করার জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। সেখানে একজনকে ভালো লেগেছিল, তরুণ রায়। ক্যাশ অ্যাকাউন্টে বসতো। টাকা জমা দিতে আলাপ হয়েছিল। অফিস ছুটির পর পার্ক স্ট্রিটে একটা রেস্টুরেন্টে বসে কফি খেয়েছি কয়েকবার। তরুণ রায় আমাকে বলেছিল, আপনার ব্যক্তিত্ব আর গাম্ভীর্য দেখে আমি অভিভূত। কিন্তু বাড়িতে আমার একটা ছোট বোন আছে। তার বিয়ে হয়ে গেলে আমরা রেজিস্ট্রি করব। একদিন রেস্টুরেন্টে বসে ফিশ ফ্রাই তুলে সবে একটা কামড় বসেছি, একজন ওর নাম ধরে রাখলো, এই তরুণ, তুই এখানে? তোর ব্যাংকের কাছেই বুঝি? বলেই আমাদের সামনে সে একটা খালি চেয়ার নিয়ে বসলো। লোকটা আমার দিকে যেন কেমন করে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমাকে খারাপ মেয়ে ভাবছে। ওই যে যেসব মেয়েরা সেজেগুজে রাস্তার ধারে দাঁড়িয়ে খদ্দের ধরে, সেরকম কিছু হয়তো ভাবছিল। এই কথা বললাম বলে তুই যেন আমার সম্পর্কে অন্যরকম কিছু ভাবিস না। আমি প্রত্যেকের পোশাককে সম্মান করার চেষ্টা করি। অফিস থেকে বেরোনোর আগে আমি মুখে সেদিন পাউডার আর চোখে কাজল দিয়েছিলাম। ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছিলাম। হয়তো মোটা মেকআপ একটু চড়া হয়ে গেছিলো। সেই কথাটা ভেবে আমার আরও অস্বস্তি লাগছিল। আমি বললাম,
আপনারা কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসছি। লোকটা তাচ্ছিল্য ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে তার বাঁ হাত নেড়ে বলল, না না, আপনি বসুন। তারপর তরুণের দিকে ফিরে বলল, বৌদির পেট ব্যথা শুনেছিলাম, এখন কেমন আছে? আমি বুঝতে পারলাম তরুণ রায় বিবাহিত, ওর বাড়িতে বউ আছে, হয়তো বাচ্চা আছে। এদিকে দিব্যি আমার সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছে, বউ অসুস্থ বলে হয়তো আমার সাথে সময় কাটিয়ে আনন্দ পেত। আমার মনে হচ্ছে ওই এঁটো হাতে লোকটার গালে ঠাস করে একটা চড় মারি। কিন্তু কিছু কিছু ইচ্ছা মনের মধ্যে যে চেপে রাখতে হয়, সেটা ততক্ষণে আমি বুঝে গেছি। পরের দিন ওই ব্যাংক অ্যাকাউন্টটা আমি বন্ধ করে দিলাম। শনিবার অফিস থেকে ফিরতে মা বললেন, তোর জন্য খুব ভালো একটা খবর আছে রে দীপা। দীপালি নিরুত্তর গলায় বলল, তোমাদের কাছে ভালো খবর মানে তো মেয়েকে বিদায় দেওয়ার ব্যবস্থা পাকা করে ফেলা। তারপর তোমরা বাড়িতে বউ নিয়ে আসবে, আর আমি এই বাড়িতে তখন হয়ে যাব অতিথি। যত কম আসবো ততই ভালো, না এলে আরও ভালো, আরও সুবিধে। আমার ঘরটা তোমরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। দীপালি মা বিরক্ত হয়ে বলে, আহ, তুই বড্ড বেশি কথা বলিস দীপা, কারো কোনো কথা শুনতে চাস না। দীপালি বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো আসতে দাও, তারপর না হয় তোমার সব কথা শুনবো। দীপালি তোয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল, কল খুলে বালতি ভর্তি করে সালোয়ার কামিজ বালতির জলে ভিজিয়ে দিল। রোজ অফিস থেকে ফিরে নিজের জামা কাপড় সাবান দিয়ে ধুয়ে নেয় দীপালি। দীপালি সাজগোজ খুব একটা করে না বটে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। একটা জামা সে একদিনের বেশি পরবে না। ঘুম থেকে উঠে বিছানা চাদর নাইটি সব নিজে হাতে কেচে শুকাতে দেয়। কাপড় কাচা মিটে গেলে গায়ে কয়েক মগ জল ঢাললে দীপালি, তারপর ধীরে সুস্থে গায়ে সাবান মাখলো। ইচ্ছে করে দেরি করলে দীপালি, দীপালি জানে আর একটু পরেই বাড়ি ফিরবে দাদা। দীপালির দাদা দুর্নিবার সল্টলেকের একটা আইটি কোম্পানিতে চাকরি করে। ফিরতে ফিরতে রাত 8টা হয়। দুর্নিবার মাইনে পায় অনেক, কাজের সময়ও কোনো ঠিক ঠিকানা নেই। রাত বিরেতে অনেক সময় অফিস থেকে গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে যায়। ইদানিং দাদার চোখ মুখ ভাবভঙ্গি দেখে দীপালির মনে হচ্ছে অফিসের কোনো সহকর্মীর সাথে দাদা প্রেম করছেন। একদিন ল্যান্ডলাইনে ফোন রিং হতে ফোন তুলেছিল দীপালি। দুর্নিবার তখন বাথরুমে। ফোন ধরতে ভদ্রমহিলা একটু বিরক্ত সুরে বললেন, আপনি? দুর্নিবার কোথায়? দীপালি সংক্ষিপ্ত উত্তর দিল, বাথরুমে। মহিলা মুখ দিয়ে একটা বিরক্তিসূচক আওয়াজ করলেন। দীপালি একটু থমকালো, তারপর বলল, দাদা বাথরুম থেকে বেরোলে কি কিছু বলতে হবে? মহিলা একটু অপ্রস্তুত হেসে বলেছিলেন, আমি সুনেত্রা, তুমি আমার নাম করে বলবে। এই রে, সো সরি, তুমি করে বলে ফেললাম। দীপালি বলে, বেশ করেছেন। সুনেত্রা বলল, সো সুইট। তুমি কি দুর্নিবারের বোন দীপালি বলছো? হ্যাঁ। বলে দীপালি ফোন রাখতে যাবে, তখন দাদা হন্তদন্ত হয়ে আসছে। দাদা দেখে ফিরে দীপালি বলল, ও, তোর হয়ে গেছে, তোর ফোন আছে। বলে আবার দীপালি তাড়াতাড়ি ফোনটা মুখে লাগিয়ে বলো, হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? কিন্তু সুনেত্রা ততক্ষণে ফোন রেখে দিয়েছে। এমনিতে ফোন বাজলে দুর্নিবারে দেখা পাওয়া যায় না, কিন্তু সেদিন দীপালির হাত থেকে প্রায় ছো মেরে ফোনটা রিসিভারটা কেড়ে নিল দুর্নিবার। বলল, তুই আমাকে দে, আমি ফোন করে কথা বলে নিব। দীপালি মুচকে এসে বলল, কার সাথে কথা বলবি? কে ফোন করেছিল? নামটা তো জিজ্ঞাসা করলি না, নাকি সে আগের থেকে এখন ফোন করার কথা রেখেছিল? দীপালি দাদার দিকে তাকিয়ে আছে। দুর্নিবার ব্লাশ করছে। তাদের দুই ভাই বোনের গায়ের রং ফর্সা, তাই সামান্য কারণে গাল আর কান গোলাপি ছোঁয়া লাগে। দীপালি বলে, সুনিত্রা দেবীর নামটা তো আমি বলিনি এখনো, তাতেই লজ্জায় লাল হয়ে গেলি? দীপালি ভাবলো দাদা এসে দরজা ধাক্কা না দেওয়া পর্যন্ত সে বাথরুম থেকে বেরোবে না। সাবান মাখা শেষ করে দীপালি মগে করে জল তুলে গায়ে ঢালতে লাগলো। বেশ কয়েকবার মগ জল গায়ে ঢালার পর দীপালি খেয়াল করলো কেউ তার দরজা ধাক্কাছে না। নিশ্চয় ওই সম্বন্ধের ব্যাপারে মায়ের কাছে বসে খুঁটিনাটি সব খবর শুনছে দুর্নিবার। দীপালি একটা দীর্ঘশ্বাস ফেলে তোয়ালে দিয়ে গা মুছে নাইটি পরে নিল। অফিস থেকে বেরোনোর আগে চা বিস্কুট খেয়েই বেরিয়েছিল। সুকেশবাবু মুড়ি আনিয়েছিলেন, সেটা খেয়েছে অনেকটা। বাথরুম থেকে বেরোতে দাদার মুখোমুখি হলো দীপালি। দুর্নিবারের মুখের খুশি খুশি ভাব দেখে দীপালি বুঝতে পারল বাবা তার পাত্র ঠিক করে ফেলেছেন। ঘরে ঢুকে দীপালির মুখে ময়েশ্চারাইজার মাখলো, সারা গায়ে পাউডার ছড়িয়ে দিল। চুল খুব আঁচড়াতে লাগলো দীপালি। জ্বর ছাড়িয়ে বিনুনি বাঁধলো। মা ঘরে ঢুকে বলেন, চা খাবি তো? ঘর থেকে যে বেরোতে চাইছিস না? বিয়ে হলে কিন্তু এরকম সারাক্ষণ নিজেকে নিয়ে মত্ত থাকলে চলবে না। বিয়ের পর অফিস থেকে ফিরে স্বামী শাশুড়িকে চা করে খাওয়াতে হবে। তারা তখন তোমার সাহায্য প্রত্যাশা করবে। বাড়িতে অতিথি এলে তাদের সঙ্গে কথা বলতে হবে। সুখে শান্তিতে সংসার করতে চাইলে তোমার এই একলেশে ভাব পরিত্যাগ করতে হবে। দীপালি বলল, চা হয়ে গেল, আমি নিয়ে আসছি। মা বলল, থাক, তোমায় অত কষ্ট করতে হবে না, আমি তোমার ঘরে চা দিয়েই যাচ্ছি। যতদিন বাপের বাড়ি আছো চেটেপুটে সব সুখ ভোগ করে নাও। রাতে খাবার টেবিলে বসে বাবা দীপালিকে বললেন, তুমি কি তোমার
মায়ের কাছ থেকে কিছু শুনেছো? দীপালি মা বলল, না বাপু, আমি কিছু বলতে পারবো না। তোমার ওই সোয়াবিন মেয়েকে যা বলার তুমি নিজের মুখে বলো। দীপক রায় বললেন, তোমার এবং আমাদের পরম সৌভাগ্য যে তোমার সম্বন্ধ করতে গিয়ে দিবাকরের সাথে যোগাযোগ হয়ে গেছিল। দীপালি মুখ নিচু করে রেখে খাচ্ছিল, ঠিক লজ্জায় নয়, এরকম হতাশাবোধ করছিল দীপালি। কারণ দীপালি জানে, পাত্র যদি দীপাকর কাকুর পরিচিত কেউ হন, তাতে বা কি আসে যায়। বিয়ে মানেই তো নিজের সমস্ত স্বাধীনতাকে সহস্তে হত্যা করা। লোকে জেলখানায় গেলে কি আর এমনি এমনি করে শ্বশুরবাড়ি যাচ্ছ? দীপক রায় বললেন, আমি জানি দীপা, এই মুহূর্তে তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমরা তোমাকে যেন তেমন অকারণে ঘাট থেকে নামাতে চেয়েছি, কিন্তু তোমাকে তো আমাদের কথাটা ভাবতে হবে। তুমি হয়তো এখনো বুঝবে না, কিন্তু তুমি যেদিন নিজে মা হবে সেদিন আমাদের কথাটা বুঝতে পারবে। ছেলে মেয়েদের বিয়ে নিয়ে, নাতিপুতির মুখ দেখা নিয়ে বাম্মার মনে কত আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা আমাদের বয়সে এসে তুমি বুঝতে পারবে। তাছাড়া আমরা তো আর তোমাকে জলে ফেলে দিচ্ছি না। দীপকের ছেলে ডাক্তার, সে যথেষ্ট প্রতিষ্ঠিত। দীপকের নিজেও অধ্যাপক। চিংড়িঘাটায় বিশাল তিনতলা বাড়ি আর রয়েছে দিবাকার। বাড়িতে ৩ জন কাজের লোক আছে, 2টো গাড়ি, ড্রাইভার, সব মিলিয়ে মোটের উপর সুখে থাকবে। যাই হোক, কালকে তোমাকে দিবাকর আর তার স্ত্রী দেখতে আসবে। অমিতাভ অবশ্য কালই আসছেন না। অমিতাভ দিবাকরের একমাত্র সন্তান, ওদের মেয়ে নেই। তাই সেখানে গিয়ে তুমি মেয়ের মতোই থাকবে। তোমার চাকরি করা নিয়ে ওদের কোনো আপত্তি নেই। দীপালি একবার ভাবলো বাবাকে বলবে, মেয়ে আর মেয়ের মতো, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক বাবা, কিন্তু বলল না। বাড়ির বউয়ের চাকরি করার ব্যাপারে তারা সম্মতি দিয়েছে শুনে দীপালি কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছিল। তাছাড়া একটু আগেই বাবা তাকে তার শখের কথাটা বলেছে। মেয়ের বিয়ে নিয়ে বাবার বুকে লালিত স্বপ্নের বিষয়টা দীপালিকে কিছুটা হলেও বিহ্বল করে তুলেছিল। আরও একটা কথা আজ সকালে দীপালি জুলি পিসির কাছ থেকে শুনেছে। অফিসে কাজের ফাঁকে যতবার জুলি পিসির কথাগুলো মনে এসেছে, দীপালি বিব্রত করছে। বয়স পেরিয়ে যাওয়ার পর জুলি পিসির বিয়ে করার ইচ্ছা হয়েছিল, আর সেই সুযোগ নিয়ে তরুণরাই জুলি পিসির সাথে টাইম পাস করার প্ল্যান করছিল। জগতে তরুণের মতো নিকৃষ্ট লোকের অভাব নেই। এরা মেয়েদের খেলার পুতুল মনে করে। আর বিয়ের পর স্বামী কতটা সম্মান দেয় তার বিবাহিত স্ত্রীকে। কখনো কখনো ইচ্ছের বিরুদ্ধে কি নিজের স্ত্রীকে সে কামনা করে না? ক্লান্ত অথবা অসুস্থ স্ত্রীর উপর জোর খাটলে কি তাকে বলা চলে? গতকাল রাতে দেখা হয়েছিল পিয়ালির সাথে। পিয়ালি বলছিল ওর বর নেয়। গন্ধে পিয়ালির বমি পায়। বর যখন পিয়ালিকে চুমু খায় ঘেন্নায়, তখন পিয়ালির চোখ বন্ধ করে কোনো রকম পড়ে থাকে। প্রতিষ্ঠিত ডাক্তার অমিতাভ হয়তো নেন না, কিন্তু মদ্যপান তো করতেই পারেন। মদের গন্ধ দীপালির সহ্য হয় না। বাসে একবার একটা মাতাল দীপালির গা ঘেঁষে দাঁড়িয়েছিল। দীপালির মুখ দিয়ে তখন গো গো করে একটা শব্দ বেরোছিল। বাসের কন্ডাক্টর এবং কয়েকটা লোক ওই মাতালটাকে লাথি মারতে মারতে বাস থেকে নামিয়ে দিছিল। কিন্তু স্বামী মদ খেয়ে ঘরে ঢুকে দীপালির দিকে লোভী চোখে তাকাতেই পারে। তারপর যদি আদর করে, আর সেই আদর দীপালি অত্যাচারের মতো অসহ্য লাগে, সবাই কি তখন দীপালির কথা শুনে হাসবে? হাসতেই পারে। মেয়েদের কথার মানে তো আগডুম বাগডুম কথা, গুরুত্বহীন, অপ্রয়োজনীয়। কাজেই দীপালি সেই অনিচ্ছাকৃত মিলনের কথা বুকের গোপন কুটিরে বন্দি করে রাখত। কারো কাছে, এমনকি স্বামীর কাছে সে কথা প্রকাশ করা যাবে না। এরকম হবার পর কি অনুভূতি হয় সেই হতভাগিনী, সেই মেয়েটার মতোই কি, যাদের কথা কাজের কাগজে বেড়ায়? মাঠের ধারে যে মেয়েটা পড়ে আছে দস্যিতা রক্তাক্ত, যে কাপড়ে মুখ ঢেকে আদালতে বিচার চাইতে আসে, অথবা তার প্রিয়জনেরা ছোটাছুটি করে বিচারে আসে, কিন্তু স্ত্রীর শরীর তো স্বামীর অধিকার। তাই পরদিন সকালে স্নান সেরে শুদ্ধ কাপড়ে স্ত্রীকে পুজোর আসনে পেতে স্বামীর মঙ্গলা করতে হয় ভগবানের কাছে। নিজেকে ক্ষুদ্র মান সম্মানের সযত্নে বন্দি করতে ফেলতে হয় সুগৃহিণীর মতো। রবিবার ছুটির দিন। এই দিনটা বেলা ৮টার আগে ঘুম থেকে উঠে না দীপালি, কিন্তু ৭টা বাজার আগে মা এসে দীপালির কাছে রেকর্ড বাজানো শুরু করেছে। উঠুন মহারানী, আর কতক্ষণ ঘুমাবেন? ঘরদোর সব ফিটফাট করতে হবে, তাছাড়া রান্নাবান্না আছে। আজ তোমাকে আমার রান্নার জোগাড় দিতে হবে। দীপালি ধরপড় করে উঠে বসলো। আমাকে রান্নার জোগাড় দিতে হবে কেন? পলিমাসি কি কাজে আসেনি? গতকাল তো এসেছিল, শরীর টরীর ঠিক আছে তো? পলিমাসি কাজে না এলে কাউকে তো পাঠিয়ে দেয়। দীপালির গলায় আতঙ্কের সুর। দীপালি মা বিরক্ত হয়ে বলেন, আচ্ছা দীপা, তুই কি একলাই বলে যাবি, নাকি আমাকে কিছু বলার সুযোগ দিবি? পলি একগাল হেসে সামনে এসে দাঁড়ালো। আমার কেন শরীর খারাপ হবে গো দিদি? আমি দিব্যি আছি, একেবারে যাকে বলে ফার্স্ট টু ক্লাস। দীপালি হাঁপ ছেড়ে বসলেন। তাহলে আমাকে তোমায় হেল্প করতে হবে কেন মা? মা ঠোঁট বেঁকিয়ে চলে গেলেন। নে বলি, এই ধাড়ি মেয়েকে এখন বোঝা, ইনি তো আবার বিলেত থেকে টুপ করে খসে পড়েছেন কি না। পলি মুখে আঁচল চাপা দিয়ে বলল, পলির বেশ মজা লাগছে। দীপালির দিকে তাকিয়ে পলি চোখ নিচে বলল, আজ থেকে তোমার ক্লাস শুরু হয়ে গেল দিদি। ঘর গোছানো ক্লাস, রান্না শেখার ক্লাস। মা বলেছিল তোমার বের আর খুব বেশি দেরি নেই। একটু শিখিয়ে পড়ে না পাঠালে বাপের বাড়ি যে নিন্দে হবে। দীপালি গলা নামিয়ে বলল, পলিমাসি,
বাবা কি বাজার থেকে ফিরেছেন? পলি বলল, না গো, এখনো ফিরেনি। দীপালি আশ্বস্ত হলো, গলা তুলে মাকে শুনিয়ে শুনে বলল, বাবা যে বলল তাদের বাড়িতে ৩ জন কাজের লোক আছে, সমস্তটাই তাহলে লোক দেখানো? ঝুলি থেকে বেড়াল তাহলে বেরিয়েছে বলল? বউ নিয়ে যাচ্ছে মানেই তো হলো তাকে দিয়ে বেশ করে খাটিয়ে নিবে। মা কোনো বাক্য উচ্চারণ করলো না দেখে দীপালি মুষড়ে পড়ল। পলিমাসি বলল, তুমি ঝটপট স্নান সেরে নাও, বিছানা চাদর আমি কেচে দেবোক্ষণ। দুহাত উপরে তুলে আনমোড়া ভেঙে দীপালি তোয়ালার নাইটি নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে বেরিয়ে দীপালি দেখলো বাবা বাজার নিয়ে ফিরে এসেছেন। দীপালি পুজো করে ঠাকুরঘর থেকে বেরোতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু তরকারির গন্ধ পেল। মনে মনে বলল, যাক, জলখাবারের জোগাড় হয়ে গেছে। কিন্তু মা তার আশায় জল ঢেলে দিয়ে চেঁচালো, দীপা, ময়দা মেখে ফেলো, তারপর লুচি বেলতে হবে, ভাজতে হবে। দীপকবাবু মন দিয়ে খবরের কাগজ পড়ছেন। স্ত্রীর চিৎকারে তার ধ্যান ভাঙল। আজকের দিনটা থাক না শ্যামা, মেয়েকে দিয়ে আজ বেশি কিছু করাতে হবে না। আগুনের সামনে তো একেবারে নয়। মুখে তেল ছিটে লাগলে বিষয়টা কি ভালো হবে? দীপালি খুশি চেপে গম্ভীর মুখে বলল, বাবা, মা বোধহয় আজ থেকে আমার ট্রেনিং শুরু করে দিতে চাইছেন। দীপকবাবু মেয়ের কথা উত্তর না দিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এতদিন যখন গায়ে হাওয়া লাগিয়ে থেকেছে, তখন আজ থেকে এত তাড়াহুড়ো করে মেয়েকে কিছু শেখানোর প্রয়োজন নেই শ্যামা। নাক ফুলিয়ে কোমরে আঁচল জ্বলিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন দীপালির মা। আমি গায়ে হাওয়া লাগিয়ে থেকেছি নাকি তোমার মেয়ে চালাকি করে পড়ার অজুহাত দেখিয়ে রান্নাবান্নার কাছ থেকে দূরে দূরে সরে থেকেছে? তুমি তো মেয়েকে কোনোদিন শাসন করনি, আর সব দোষ এখন আমার হয়ে গেল, তাই না? দীপকবাবু বেগতিক দেখে বললেন, ঠিক আছে, ঠিক আছে, এখন এসব কথা থাক, বলে বউয়ের মান রাখতে বললেন, আমার বন্ধুকে তোমার হাতের সেই ফেভারিট মাছের কচুরি আর মাংসের সিঙাড়া তৈরি করে খাওয়াবে তো শামা? আমি কিন্তু দিবাকে এরকম কথা দিয়েই ফেলেছি। আর পুদিনা পাতার শরবতটা করো কিন্তু। দীপালি মায়ের অবশ্য মন তেমন ভিজল না। বললেন, বটেই তো, আজকে তো আমার এক্সামিন কিনা। বিকেল হতে দীপালির মা বললেন, আয় দীপা, আমি তোর মাথাটা বেঁধে দিই। দীপালি বলল, আমি আর চুল ছেড়ে রাখবো না মা, তাহলে ওনাদের সুবিধা হবে, আর তোমরাও চুল বাতার খাটুনি থেকে বাঁচবে। দীপালির মা চোখ সরু করে বললেন, ওনাদের কিসের সুবিধা? দীপালি নখে নেল পালিশ লাগাতে লাগাতে বলল, আমি আজ চুলে শুধু একটা বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে চুলটা ছেড়ে রাখবো, দেখতেও ভালো লাগবে, আর ওনারা আমার চুল টেনে দেখেও নিতে পারবেন চুল আসল নাকি নকল। দীপালির মা মুখ মুচড়ে বললেন, এরকম ট্যাকাস ট্যাকাস কথা বলার হ্যাবিট তোমাকে ছাড়তে হবে দীপা। ওনারা মোটেও সেরকম মধ্যযুগীয় মন মানসিকতার মানুষ নয়। তোমার চুল টেনে টানাটানি করবেন অথবা কাপড় তুলে হেঁটে দেখাতে পারবেন ওনারা এখানে তোমার সাথে আলাপ করতে আসেন। তাছাড়া দিবাকর বাবু তোমার বাবার বন্ধু, তবু যদি অপমানিত বোধ করে, সেই ভেবে অমিতাভ তো এখানে আসতেই চাইল না। দীপালি বলল, তাতে কি এটা প্রমাণ হয় যে উনি আমাকে অপদস্থ করতে চান না বলে ওনারাই উদার নৈতিকতা সিদ্ধান্ত নিয়েছেন? হতে পারে অমিতাভ বাবু তার বাবা মার বাধ্য সন্তান, এমনকি তার কোনো গোপন প্রেম থাকতে পারে। বাবা মা সেই মেয়েটিকে মানতে চাচ্ছেন না বলে হয়তো তিনি তাদের সাথে ছলনা করে এই বিয়েটা করতে চাইছেন। বিয়ে করে হয়তো গোপন প্রেম ঠিক চালিয়ে যাবেন। দীপালির মা বলল, তোমার বাবা কি খোঁজ না নিয়ে তোমার বিয়ে দিবেই দেবেন? আমাদের এতটা দায়িত্ব জ্ঞানহীন তোমার না ভাবলেও চলবে। অমিতাভ আসছে না বটে, তবে মায়ের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলে সে কোনো রেস্টুরেন্টে গিয়ে তোমার সাথে দেখা সাক্ষাৎ করবে। পলি এবার মুখ বাড়ালো, সিঙ্গারাগুলো সবে গড়ে রেখেছি, এখনই কি তেলে ছাড়বো? হ্যাঁ, সিঙ্গারাগুলো মিডিয়াম আছে ভেজে রাখ, কচুরির রং ওরা এলে গরম গরম ভেজে দেবো। পলি বলল, তুমি এবার গা ধুয়ে কাপড় চোপড় ছেড়ে নাও বৌদি, ওনারা আসার সময় হলো যে। শ্যামা এখনও যথেষ্ট সুন্দরী, তিনিও যে 47 পার করেছেন সেটা তাকে দেখলে মোটেও বোঝা যায় না। ঢাকায় শাড়ি পরে মুখে পাউডার পাপ ওলাতে তার রূপ যেন অস্তগামী সূর্যের আলোর মতো স্নিগ্ধতায় আবেশে ছড়িয়ে দিল। দীপালি অবাক হয়ে মাকে দেখছেন। শ্যামা আর চোখে মেয়েকে দেখে কপালে বড় একটা টিপ পড়লেন। এই সময় দরজার বেলের শব্দ হলো। শ্যামা মেয়েকে বললেন, তুমি রেডি হও, একটু পরে শরবতের ট্রে নিয়ে তুমি আসবে। বাইরের ঘরে বাবা আর তার বন্ধুর হাসির শব্দ পাচ্ছেন দীপালি। বাবা বলছেন, জায়গার নাম চিংড়িহাটা হলো কেন রে? বড় বড় গলদা চিংড়ি পাওয়া যায় বুঝি? দিবাকর বাবু বললেন, হ্যাঁ তাই তো, হাতিবাগান যেমন হাতি পাওয়া যায়, রুবি পার্কে বসে যেমন রাহুল দেব বর্মন মনে পড়ে যায় রুবি রায় গানের সুর বসিয়েছিলেন। আর তোর এই জায়গাটার নাম বকুলতলা, কারণ এখানে বকুল গাছের ছড়াছড়ি। দুজনে হো হো করে হাসছেন। এই হাসির মধ্যে টেনশনের কোনো আভাস আছে কিনা সেটা কান পেতে ভালো করে শোনার বা বোঝার চেষ্টা করছেন দীপালি। ঠিক সেই সময় হবু শাশুড়ির গম্ভীর গলার স্বর দীপালি কানে এলো, গল্প তো আমরা করব, কিন্তু যে কাজের জন্য এত দূর থেকে আসা হোক সেটা আগে হোক। দীপালিকে ডাকুন, তাকে একবার চোখের দেখা দেখি। মা হন্তদন্ত হয়ে ভেতরে এলেন। চলো দীপা, শরবতের ট্রে নিয়ে সাবধানে আসবে। তারপর ট্রে থেকে গ্লাস নিয়ে ওনাদের হাতে এগিয়ে দিয়ে প্রণামটা করতে যেন ভুলো না। যেটুকু জিজ্ঞাসা করবেন শুধু সেটুকু ছোট করে উত্তর দিবে। ওনাদের কথায় শুধু আস্তে আস্তে করে হ্যাঁ বলে একপাশে ঘাড় কাত করে সম্মতি জানাবেন। ওনাদের সামনে বাচালতা করে যেন আমার নাম ডুবিও না। ছেলেমেয়ের ভালো হলে বাপের সুনাম হয়, আর খারাপ হলে সব দায়
চাপে মায়ের ঘাড়ে। আমার প্রতি এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকলে কথাটা মনে রাখো। দীপালি অমিতাভের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে তার রেশম কোমল চুলগুলো একপাশে কাঁধ হলো। অমিতাভর মা অনিতা দেবী দীপালির চুলে হাত দিয়ে বলেন, আজকালকার মেয়ের এত লম্বা চুল রাখতেই চায় না। যদি বা বিয়ের আগে রাখে, বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতে কেটে তাকে অর্ধেক করে ফেলে। আমি কিন্তু বাপু এমন অনাসৃষ্টিকাণ্ড কিছুতেই মানব না। দীপালি মায়ের নির্দেশ মতো মৃদু হেসে হ্যাঁ বলে একপাশে ঘাড় কাত করলেন। তারপর আর চোখে মায়ের দিকে তাকালো, যেন বলতেই চাইলো, কেমন প্রগ্রেসিভ অমিতাভবাবুর মা শেষমেশ চুলে হাত দিয়ে পরখ করলেন তো। আমার কথাই তো তাহলে মিলে গেল। কিন্তু মায়ের মুখের দিকে তাকাতে তার শ্লেষ মাখানো চোখ দুটো বেদনায় কোমল হলো। মায়ের মুখ দেখে খুব মায়া হচ্ছিল দীপালির। দীপালির মনে হচ্ছিল সকালে মা বোধহয় কথাটা এমনি এমনি বলেনি। আজ যেমন সত্যি মায়ের এক্সামিন, আর এক্সামিন হলো অনিতা দেবীর। মেয়েটা কতটা তিনি নিচু করে সহ্য করতে শিখেছেন, আজ যেন সেই পরীক্ষার মহড়া হয়েই গেল। অফিস যাবার পথে যথারীতি দেখা হলো জুলি পিসির সাথে। দীপালি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই জুলি পিসি বলল, কাল তোকে দেখতে এসেছিল বুঝি? দীপালি একটু অপ্রতিভ হয়ে হেসে বলল, হ্যাঁ, বাবার বন্ধু আর স্ত্রী এসেছিল। জুলি পিসির চোখে কৌতূহলে চিকমিক আলো। ছেলে এলো না? দীপালি বলল, বাস এসে গেছে জুলি পিসি। জুলি পিসির চোখের কোণে ভোরবেলা শুকিয়ে আসা শিশির। বাস এখনো যথেষ্ট তফাতে আছে, তুই বলতে না চাইলে থাক। দীপালি জুলি পিসির হাত ধরে বলল, অবশ্যই বলবো, বাস থেকে নেমে বলবো। জুলি পিসির ঠোঁটে খুশির আবহাওয়া। বলল, আচ্ছা চল। বাস থেকে নেমে দীপালি বলল, অমিতাভ মজুমদার বিখ্যাত গাইনোকোলজিস্ট, উনি রেস্টুরেন্টে আমার সাথে দেখা করতে চান। জুলি পিসি খুব খুশি। বা, মেয়ে দেখতে আসার চিরন্তন অমানবিক প্রথার বিনাশ ঘটাতে এরকম উদার মনের মানুষের দরকার। দীপালি হাসলো, এটুকুতে সব বুঝে গেল জুলি পিসি। জুলি পিসি বলল, আমি জানি রে দীপা, আমি খুব বোকা। তবু বয়সটা তো 40 পেরিয়ে গেছে, তাই কিছু অভিজ্ঞতা তো হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, মানুষটাকে খুব ছোট ছোট ঘটনা থেকে চিনে নিতে হয়। দীপালি জুলি পিসির হাতে চাপ দিল, কে বলেছে গো তুমি বোকা? আমার তো তোমাকে বেশ বুদ্ধিপতি বলে মনে হয়। সেই জন্য তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জুলি পিসি বিস্মিত হয়ে বলেন, কী সিদ্ধান্ত? দীপালি বলল, সামনের রবিবার আমরা যে রেস্টুরেন্টে মিট করব, সেখানে তুমি যাবে। তবে তুমি একটু তফাতে বসে আমাদের লক্ষ্য করবে। পরে যদি ইচ্ছা হয় তাহলে ওনার সাথে তোমার আলাপ করিয়ে দেবো। দীপকদা, বৌদিকে বলছিস কথাটা? এখন ওদের কিছু জানানোর দরকার নেই। না রে, বাবা মাকে না জানিয়ে কিছু করিস না। আর ওদের না জানাতে চাইলে আমি তোর সাথে যেতে পারবো না। অমত করো না জুলি পিসি, এটা তোমার কাছে আমার শেষ অনুরোধ। তাছাড়া আমরা যাব না। আমি একটা ট্যাক্সি নিয়ে আগে চলে যাব, তুমি বাসে করে তোমার মতো এসো। দীপালির করুণ চোখে আবেদন জুলিকে বহুদিন আগের কিছু স্মৃতি মনে করিয়ে দিল। একটু আচার কিনে দাও না পিথি। ভোরের আলোয় সৎ মতো মিষ্টি হেসে মাথা ঝাঁকিয়ে আবদার করলো দীপালি। জুলি বাচ্চা খুব ভালোবাসে, এই জন্য একসময় তার বিয়ে করার খুব ইচ্ছে হয়েছিল। তারপর ধীরে ধীরে একটা অন্যরকম ইচ্ছে তার মনে দোলা দেয়। সেজন্য টাকা জমাচ্ছে জুলি। এখন তার সময়ের খুব অভাব। কিন্তু রিটায়ার করার পর যখন অখণ্ড অবসর পাবে, তখন ছোট একটা অনাথ আশ্রম খুলবে জুলি। একটা দুটো তিনটে চারটা যতগুলো খুশি বাচ্চাকে এনে রাখবে তারই আনন্দ আশ্রমে। কে জানে শেষমেশ এই আশাটাও ভগবান পূর্ণ করবে কিনা। এই আশা নিয়ে ভগবানের কাছে নিজের সুস্থ জীবন আর দীর্ঘায়ু কামনা করে জুলি রোজ ঠাকুরকে জল ঢালে। দীপালি বলে, কী গো জুলি পিসি, তুমি রাজি তো? জুলি সম্মতি প্রকাশ করলো, ঠিক আছে সোনা, আমি যাব। এরে বাছুরের মতো তোর এইসব বায়না অমিতাভবাবু সহ্য করবেন কিনা সেটাও তো দেখে আসা দরকার। ঠিক পরদিন বিকাল 5টায় রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে দীপালি আর অমিতাভ। দূর থেকে জুলি পিসে ওদের লক্ষ্য করছেন। অমিতাভ মজুমদার 5 মিনিট আগেই এসে গিয়েছিলেন। তিনি সব ব্যাপারে অন্তত পাংচুয়াল। বিশেষ কারণ ছাড়া ঘড়ির কাঁটার এদিক ওদিক হয় না। দীপালি দেখলেন তার আগে জুলি পিসিও এসে গেছে। লাল রঙের একটা টি শার্ট পরে এসেছেন অমিতাভ। সেরকমটাই কথা ছিল। অমিতাভের একটা ফটো দেখেছে দীপালি, তাই তাকে চিনতে নিতে দীপালির কোনো অসুবিধা হলো না। দীপালি আর চোখে জুলিকে তাকালো। জুলি পিসি দূর থেকে তার হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনী গোল করে দীপালির দিকে ইশারা করলো। দীপালি দেখলো জুলি পিসি কফি অর্ডার করছে এবং ধীরে সুস্থে সেটা কাটছে। অমিতাভ বলল, বসুন ম্যাডাম, বিয়ে হোক না হোক আজ থেকে আমরা ভীষণ ভালো বন্ধু হতে পারি। দীপালি বলল, সেটা 1 মিনিট দেখে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। অমিতাভ হাসলো। অথচ 5 মিনিট একটা মেয়ে মাথা নিচু করে বসলে শুধুমাত্র তার গায়ের রং এরকম আরও কিছু তুচ্ছ বিষয়ের উপর ভিত্তি করে লোকে সারা জীবন একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর আশ্চর্যজনকভাবে সেটা টিকিয়ে রাখে। সুখী দাম্পত্য সংখ্যা তো অভাব নেই। দীপালি গম্ভীরভাবে বলল, আপনি কি পরিসংখ্যা দিয়ে সব কিছু বিচার করেন? একজন দাম্পত্যে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়নি মানে কি তারা যথেষ্ট অসুখী? আপনি বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর দীপালি। এরকম ম্যাচিওর মেয়ে আমার পছন্দ। আমার মনে হয় আমার ব্যস্ত ডাক্তারের জন্য আপনার মতোই মেয়েই পারফেক্ট। এবার বলুন, আমাকে আপনার কেমন লেগেছে? আমি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। রেস্টুরেন্টে ওয়েটার সামনে এসে দাঁড়াতে অমিতাভ বলল, বলুন,
কফি খাবেন? সঙ্গে কি মোগলাই পরোটা আর কষা মাংস খাবেন? না না, আমি এখন আইসক্রিম ছাড়া কিছুই খাবো না। বেশ, তাহলে তাই হোক। সে কি, আপনার কি এখনও মোগলাই পরোটা আর কষা মাংস খেতে ইচ্ছে করে? তাহলে অর্ডার করতে পারেন। অমিতাভ হাত নেড়ে ওয়েটারকে চলে যেতে বলল। ওকে, তাহলে দুটো চকলেট আইসক্রিম দিন। ওয়েটার চলে যেতে দীপালি বলল, আপনার একটা জিনিস আমার ভালো লেগেছে। কি? আপনি বোধহয় নিজের কোনো ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেন না। যেমন এই মুহূর্তে আপনি আমার আইসক্রিম খাবার সিদ্ধান্ত সম্মান জানালেন, কিন্তু আপনার নিজের যে এখন কফি খেতে ইচ্ছে করছিল, নিজের সেই ইচ্ছেটাকে আপনি দমন করলেন। আমি চাই কেউ তার ইচ্ছের দ্বারা আমাকে পরিচালনা করুক। এটা কিছুক্ষণের জন্য ভালো লেগেছে অমিতাভবাবুর। সারা জীবন এভাবে চলা যায়। অন্যের ইচ্ছায় চলতে চলতে আপনার নিজের একদিন নিজেকে শোধিত মনে হবে। কি করে বুঝলে দীপালি? অমিতাভ গাঢ় স্বরে বলল। বাবাকে দেখছি মায়ের কথা সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করতে। কই, আমার বাবা তো এক মুহূর্তের জন্য অসুখী মনে হয়নি। বাবা সকালে লুচি তরকারি খেতে ভালোবাসেন, কিন্তু মা বলেন ওটা অস্বাস্থ্যকর হবে। খালি পেটে ভাজাভুজি খাওয়া মোটেই উচিত নয়। তাই বাবা সারা জীবন ডিম পোস্ট, স্যান্ডউইচ, শসা, টক দই এসব খেয়ে কাটিয়ে দিলেন। বাবা বলেন, তোর মা এরকম ধরে বেঁধে খাওয়াচ্ছে বলে আমি সুস্থ আছি রে। দীপালি মনে পড়েছিল আগের রবিবারের কথা। সিঙ্গারায় কামড় বসিয়ে দিবাকরবাবু আহা বলতে হাহা করে উঠেছিলেন অনিতা দেবী। এই, তুমি কি এখন এসব তেলে ভাজা জবজব খাবারগুলো খাবে নাকি? দীপালি মা শ্যামা আমতা আমতা করে বলছেন, টিস্যু পেপার দিয়ে সমস্ত বাড়তি তেল মুছে ফেলছি দিদি। অনিতা দেবী ঠোঁট উল্টে বললেন, তেল তো ওর মধ্যে ঢুকে আছে, একটার বেশি সিঙ্গারা খেও না। দীপালি দেখল স্ত্রীর কথা শুনে দিবাকরবাবু মুখ যেন রক্তশূন্য। একটু পরে বাথরুমে গিয়েছিলেন দিবাকরবাবু, সঙ্গে তার বন্ধু দীপকবাবুও ছিলেন। ফিসফিস করে দিবাকরবাবু বলছেন, মহিলা অন্তত টেটিয়া, সেদ্ধ পক্ক ছাড়া মোটেও কিছু খেতে দেয় না। তবে উনি চলে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ঠিক সুযোগ বুঝে আমি দোকান থেকে খেয়ে আসি। নিজের মনের আশা কেন অপূর্ণ রাখবো বলতো? তুই কয়েকটা সিঙ্গারা আর কচুরি নিয়ে ছাদে আয়। বউঠান এত চমৎকার বানিয়েছে, আর ছাদে দাঁড়িয়ে ঝটপট ওগুলো সৎকার করি। দীপালি মুখ টিপে হাসলো, তারপর বলল, ঠিকই বলেছেন। বিয়ে মানে হলো মানিয়ে চলা। মেনে নিতে পারলেই আপনি সুখী। আদালত আইনের মতো জীবনের রক্ষণাবেক্ষণ বেশিরভাগ সময় শক্তিমানের ইচ্ছেতে প্রাধান্য। আবার কঠিন পরিস্থিতিতে ফাঁক ফোকরে গলে আমরা নিজেদের ইচ্ছেকে খানিকটা বাঁচিয়ে নিই। যেমন আজই আপনার এবং আপনার পরিবার বিনা অনুমতিতে আমি একটা কাজ করছি। সে কি করছেন? এখানে আমার একা আসার কথা ছিল, কিন্তু এখানে একজন তৃতীয় ব্যক্তি উপস্থিত আছেন। আমাদের থেকে একটু দূরে অন্য একটা টেবিলে জুলি পিসি বসে আছেন। আপনি অনুমতি দিলে তাকে ডাকতে পারি। অমিতাভ উৎসাহের সঙ্গে বললেন, অবশ্যই ডাকুন। দীপালি উঠে গিয়ে জুলি পিসিকে ডাক দিলেন। জুলি পিসি এসে অমিতাভকে বললেন, বলে না কেউ বুঝতে পারবেন যে আপনি দীপালির পিসি। জুলি পিসি বললেন, রক্তের সম্পর্কে আমি দীপালির পিসি নই, কিন্তু আমার মতো করে দীপালিকে কেউ চেনে না। তাই আপনাকে একটা কথা বলি ডাক্তারবাবু, কোনো পরিস্থিতিতে আপনি ওকে চাকরি ছাড়তে বলবেন না। ও নিজে ইনকাম করবে, এটাই ছোট থেকে ওর স্বপ্ন। আমি চাকরি ছাড়তে বলার কে? ইনফ্যাক্ট আমরা কেউ ওকে চাকরি ছেড়ে দিতে বলতে পারি না। কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করার বিষয়টা আমার মোটেও পছন্দ নয়। তবে আমার মা একটা কথা বলেন, মেয়েরা সব দিক বজায় রেখে চাকরি করতে পারে, তাহলে সেটা খুব ভালো কথা। দীপালি বলল, সব দিক বজায় মানে? কিছু মনে করবেন না অমিতাভ বাবু, আমি কিন্তু সত্যি কথাটার অর্থ বুঝতে পারছি না। জুলি পিসি বলল, আমি বুঝিয়ে দিচ্ছি। সংসার, সন্তানের প্রতি মেয়েদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে। সকলের খেয়াল রাখতে হয়, সময় দিতে হয়। অমিতাভ বলল, এক্স্যাক্টলি। দীপালি আত্মবিশ্বাস এবং না, ও আচ্ছা, নো প্রবলেম। অমিতাভ বলল, চলুন এবার ওঠা যাক। আপনাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে। দীপালি বলল, না না, মমিনপুর অবধি এগিয়ে দিলেই হবে। গাড়ির কাছে এসে দীপালি পেছনের দরজা খুলতে যেতে অমিতাভ বলল, আপনি সামনে বসুন ম্যাডাম। আপনারা দুজনে পিছনের সিটে বসলে লোকে আমাকে ড্রাইভার ভেবে বসবে। দীপালি অমিতাভের পাশে এসে বসলো। আপনি যে এসি চালাবেন না অমিতাভ? আমি জানলার কাচ নামিয়ে দেব। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। পেছনে বসে জুলি বলল, ফুরফুরে হাওয়ায় দীপালি চুল এলোমেলো উঠছে। মাঝে মাঝে অকারণে এলোমেলো হেসে উঠছে দীপালি। কিন্তু অমিতাভ একটা কথা কাটার মতো জুলি পিসির বুকে বিঁধে আছে। অমিতাভ মার একটাই ছোট্ট দাবি, সংসার সান্ত্বিক দীপালিকে বজায় রাখতে হবে। কিন্তু জুলি জানে সংসার সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলো কীভাবে বন্দি করে ফেলতে হয়। সংসার ত্যাগ করা মানেই যে মেয়ে মানুষের ধর্ম। কিন্তু একথা এখন দীপালিকে বলা যাবে না। সবসময় সব কথা যে অতি বড় প্রিয়জনকেও খোলসা করে বলতে নেই। কথার মারপ্যাঁচে বুদ্ধি করে যে কথা লুকিয়ে রাখতে ফেলেছে অমিতাভ, তাকে প্রকাশ করার বিড়ম্বনা বাড়বে বই কমবে না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দীপালি দেখল সেখানে সব এলাহি ব্যাপার। এত বড় বাড়িতে যে তার বিয়ে হবে, দীপালি সে কথা কমিশকালেও ভাবেনি। এত সোনাদানা, তার সাথে হিরে, চুনি, পান্না বসানো নেকলেস, মাথায় ছোট্ট সোনার মুকুট পরে দীপালি যখন সিংহাসনে বসলো, তখন তাকে সত্যি রানীর মতো দেখাচ্ছিল। তবুও দীপালি যেন কিছুতেই শান্তি পাচ্ছিল না। তার কেবল নিজেকে সোনার শিকল পরা বন্দি টিয়া পাখির মতো মনে হচ্ছিল। শ্যামা অনিতা দেবীকে আড়ালে
ডেকে বললেন, আমার মেয়েটা গরম মাছ ভাজা খেতে খুব ভালোবাসেন, তরকারি করলে মোটেও খেতে চায় না। কথাটা আপনাকে আগে বলা হয়নি দিদি। অনিতা দেবী ঠোঁট বাঁকিয়ে বললেন, এসব তুচ্ছ ছোটোখাটো বিষয় আমি খেয়াল রাখি না ভাই। আপনি নিজেই বরং আপনার মেয়েকে বলবেন কথাটা রান্নার ঠাকুরকে বলে দিতে। আমার হাট খুব দুর্বল কি না, তাই এত ঝাঁক্কি আমি সইতে পারি না। অনিতা দেবীর দাদা এগিয়ে এসে বললেন, আমার বোনের হাট খুব দুর্বল, তাই আমরা দেখে শুনে দিবাকরের মতো একটা শান্তশিষ্ট ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছিলাম। এই বাড়িতে আমার বাবা নিজেই করে দিয়েছেন। এত বৈভব্য যা কিছু দেখেছেন সবাই মূলত আমার বাবার টাকাতে। মেয়েকে ভালো করে বুঝিয়ে দিবেন, সে যেন কখনো শাশুড়ির মুখের উপর কথা না বলে। আমি হাইকোর্ট প্র্যাকটিস করি, বোনের কিছু হয়ে গেলে আমি ছেড়ে কথা বলবো না। শ্যামা হতবুদ্ধি হয়ে গেল। টাকা পয়সা আর ভালো ছেলে দেখে মেয়ের যে বিয়ে ঠিক করে ফেললেন, সেটা যে মোটেও উচিত হয়নি তা তিনি বুঝতে পারলেন। দীপালি নিজের সত্ত্বে বাঁচতে ভালোবাসে, ব্যক্তিগত ব্যাপারে কোনো ইন্টারফারেন্স সে মোটেও মানতে পারে না। কিন্তু দীপালি এখানে কতটা স্বাধীনভাবে থাকতে পারে সে বিষয়ে শ্যামার ঘোরতর সন্দেহ হচ্ছিল। ফুলশয্যা রাতে অমিতাভ ঘরে ঢুকে দীপালির হাতে একটা বহুমূল্যে হীরের আংটি পরিয়ে দিলেন। দীপালি নিজেও বরের জন্য একটা আংটি কিনেছিলেন। সেটা দিতে যেতে অমিতাভ হেসে বলল, করছো কি দীপা? তুমি আমার জন্য আংটি কিনতে গেলে কেন? দীপালি বলল, কারণ আমার মনে হয় আজকে রাতে স্বামীকে দেবার জন্য মেয়েদের নিজের ইনকাম থেকে তাদের স্বামীর জন্য কিছু উপহার কেনা উচিত। ঠিক আছে, তুমি আংটিটা রেখে দাও, ওটা আমি আঙুলে পরতে পারবো না। কেন? আমার মা মনে করেন মেয়েরা তাদের রোজগারের টাকা সংসারে ব্যয় করলে তাদের অহংকার বাড়ে, তখন তারা আর গুরুজনদের মান্য করতে চায় না। তুমি বুঝি মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করো? সেক্ষেত্রে আজ স্ত্রীর সাথে কতটা ঘনিষ্ঠ হবে সেটা মায়ের কাছ থেকে ভালো করে জেনে নিয়েছে তো? অমিতা বিরক্ত হয়ে বলো, তুমি অনেক কথা বলো দীপালি। নৈশব্দ দুটি মানুষকে কাছাকাছি নিয়ে আসে। এত কথা বলতে হবে, আমরা মিলিত হব কি করে? দীপালি বলল, দুদিন ধরে প্রচুর ধকল গেছে, আজ আমি খুব ক্লান্ত। আমি ভেবেছিলাম আজ রাতে আমরা অনেক গল্প করব, আপনার পরিবারের সকলের কথা শুনবো, আপনার জীবনের স্ট্রাগলের কথা শুনবো। কী খেতে আপনার ভালো লাগে, কোথায় কোথায় যেতে ইচ্ছে করে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের প্রাকৃতিক বর্ণনাটা আপনি কতটা উপভোগ করেন, বুদ্ধদেব গুহ তার সাহিত্য রচকার মাধুকরী উপন্যাস যে ঝড় তুলছিল তার জঙ্গল বর্ণনা। তুমি থামবে? এটা আমাদের ফুলশয্যার রাত, সাহিত্য সভা করতে আসিনি আমি। আর আমার মা এখনও বেঁচে আছেন, আমার পছন্দ অপছন্দের ব্যাপারে তিনি খেয়াল রাখবেন। আর তুমি এসব ধীরে ধীরে জেনেও যাবে। এসব এক রাতে জেনে ফেলা যায়? অমিতাভ দীপালিকে জড়িয়ে ধরে শরীরের উষ্ণতা নিতে চাইছিল, কিন্তু দীপালি এত অল্প আলাপে আত্মসমর্পণ করতে দ্বিধাবোধ করছিল। অমিতাভ বলল, তুমি কচি খুকি নাও দীপালি, যে সব কিছু বলে দিতে হবে। রিল্যাক্স করো, আমাকে কোঅপারেট করো। দীপা অমিতাভ দীপালির ব্রার হুক খুলতে যেয়ে দীপালির মুখ দিয়ে চাপা গলার একটা আর্তনাদের মতো শব্দ করলো। অমিতাভ বলল, লাগলো বুঝি? কাল থেকে ফিনফিনে নাইটি পরে শুতে আসবে। দীপালি চুপ করে রইল। দীপালি বুঝতে পারল অমিতাভের কাছে সোহাগ প্রত্যাশা করা বাতুলতা। আজ থেকে তাকে শুধু অমিতাভের কাছে আত্মসমর্পণ করতে হবে। অমিতাভ বেশ বিরক্ত লাগছে। সে দীপালির কাছ থেকে যে উদ্যমতার ঢেউ এবং বিশেষ ক্ষেত্রে যে চিৎকার প্রত্যাশা করেছিল তার ছিটেফোঁটার লক্ষণ দেখতে পেল না। অষ্টম মঙ্গলায় বাপের বাড়ি এলো দীপালি। জুলি পিসি দীপালিকে আড়ালে ডেকে বলল, ভালো আছিস সোনা? আসলে বিয়ের জল পড়লে মেয়েদের যতটা সুন্দর লাগে দীপালিকে দেখে সেরকম মোটেও লাগছিল না, বরং তার চোখের তলায় ক্লান্তির ছাপ নজরে আসছিল প্রত্যেকের। দীপালি বলল, ভালো থাকাতে একটা আর্ট, নতুন নতুন একটু অসুবিধা হবে, আমি সব অভ্যাস করে নিব জুলি পিসি। শ্যামা এসে মেয়েকে বলল, গরম মাছ ভাত যা খাবি, দেবো দু পিস পেটির মাছ? দীপালি বলল, না মা, এইমাত্র যে জুলি পিসিকে বললাম বিয়ের পর নতুন করে গড়ে নিতে হবে, অভ্যাস করতে হয় সব কিছু, তবেই তো ভালো থাকা যায়। আমিও এই লেজা কাটা চুষে চুষে খাওয়ার অভ্যাস করছি মা। শ্যামার বুকের ভিতর জমাট বাঁধা অন্ধকারে আলোয় আসার রাস্তা খুঁজছিল। শ্যামা বলল, তুই ওখানে লেজা খাস? দীপালি বলল, কাউকে তো খেতেই হবে মা, আমার শাশুড়ি খুব বড় মনের মানুষ, তিনি বলেন লেজা কি বাড়ির কাজের লোকদের খেতে হয়, তারা কি মানুষ নয়? তিনি অবশ্য রাস্তার কুকুর বিড়ালকে ডেকে সেসব দিয়ে দিতেই পারেন। ঈশ্বরের কৃপায় তেমন আর্থিক সঙ্গতি তাদের আছে, কিন্তু ভগবানের কৃপায় দুটো পয়সা তার আছে বলে তিনি তো আর নষ্ট করতে পারেন না। দীপালি থামলো। শ্যামা হতবুদ্ধি হয়ে মেয়ের দিকে তাকিয়েছিলেন। মায়ের দিকে ক্ষণিক তাকিয়ে দীপালি বলল, কি এত ভাবছো মা? আমি বেশ আছি, ওই যে বললাম ভালো থাকার অভ্যাসটা করে নিতে হয়, আমিও সেই চেষ্টা করছি। তুমি শুধু দুদিনের জন্য আমার অভ্যাসগুলো পাল্টে ফেলো না। শ্যামার চোখে আঁচল চাপা দিয়ে বলল, দীপালি বলল, তুমি যদি এমন করো তাহলে কিন্তু আমি এখানে আসতে পারবো না। শাশুড়ি মায়ের হাড় অন্তত দুর্বল, তাই তার দিকে আমার বিশেষ খেয়াল রাখতে হবে। মুড়ো আর পেটির মাছ তিনিই খান, দাগার মাছ যদি বাড়তি থাকে তাহলে আমি সেটা নিশ্চয় পাই।
বিয়ের জন্য 10 দিন ছুটি নিয়েছিল দীপালি। অফিসে জয়েন করার দিনে সকালে অমিতাভের মায়ের বুকে প্রবল যন্ত্রণা শুরু হলো। দীপালি তখন শাড়ি পরে অফিস যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কলকাতা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞকে বাড়িতে ডেকে আনালো। ঘর থেকে সবাইকে বের করে দিয়ে ডাক্তার সেন অনিতা দেবীকে পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর ডাক্তার সেন ঘরের দরজা খুলে বেরিয়ে এসে দীপালির দিকে সস্নিগ্ধ দৃষ্টিতে তাকালেন। আপনি কি কোথাও বেরোচ্ছেন মিসেস মজুমদার? দীপালি বলল, আমাকে আজই অফিস জয়েন করতে হবে। ডাক্তার সেন বলল, সে কি, ঘরে রুগী রেখে আপনি চাকরি করতে বেরোবেন? একজন কাজের দিদি অনিতা দেবীর কপালে হাত বুলিয়ে দিচ্ছেন, আর একজন বসেছিল তার পায়ের কাছে, সে অনিতা দেবীর পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। দীপালিকে দেখে ক্ষীণ কণ্ঠে অনিতা দেবী বলল, এরা যে দুজনে আমাকে ছেড়ে যেতে চাইছে না, বলছে ওরা চলে গেলে যদি আমার কিছু হয়ে যায়। দীপালি বলল, বেশ তো, থাকুক না। অনিতা দেবী বলল, তা বললে কি করে হয় মা, ওরা আমার কাছে বসে থাকলে চলবে কি করে? ঠাকুর না হয় রান্নার দিকটা সামলে নেবে, সুজাতা বাসন কোসন মেজে দেবে, কিন্তু ঘরের বাকি কাজগুলো কি হবে? আমার আবার 3 বেলা ঘর মোছা না হলে ভালো লাগে না। নমিতা আমার কাছ থেকে উঠে গেলে মনে হয় বুঝি মরেই যাব। দীপালি বুঝতে পারছে সব দিক বজায় রেখে তার পক্ষে চাকরি করতে যাওয়া অসম্ভব। দীপালি বলল, আমি এখনই শাড়ি ছেড়ে ঘরদোর মুছে দিচ্ছি মা। অমিতাভ বলল, এতটুকু নোংরা মা সহ্য করতে পারে না, ভালো করে সব ফার্নিচার ঝেড়ে মুছে ঘর মুছবে। অনিতা দেবী ক্ষীণস্বরে বললেন, তারপর আমার আলমারিটা গুছিয়ে ফেলো মা, শাড়ি জামাগুলো বড্ড এলোমেলো হয়ে আছে। আমি আর কদিন, তারপর সব কিছুই তো তোমার। আমি মরে গেলে তুমি নিজের মতো থাকতে পারবে, চাকরি বাকরি যা মন চায় করো মা। দীপালের শ্বশুরমশাই একপাশে কাচুমুচু মুখ করে দাঁড়িয়েছিলেন। অনিতা দেবী তাকে বলেন, আমি তোমাদের বড্ড জ্বালাচ্ছি না গো, আমি মরে গেলেই সবার শান্তি। তারপর ছেলের দিকে তাকিয়ে বলেন, আমার তোর জন্য খুব চিন্তা হয় রে অমিত, আজকাল চাকরি করতে বাধা দিলে অনেক মেয়ে নাকি ডিভোর্স চাই শুনেছি। আমার জন্য তোর সংসারটা ভেঙে না যায়। দীপালি জানে স্কুল শিক্ষক বাবা তাকে একদিনের বেশি 2 দিন থাকতে দিবেন না। বাবা, দাদা অথবা সুনিত্রাও কি মেনে নিবে ডিভোর্সি ননদের উপস্থিতি? আর কদিন পর সুনিত্রা বউ হয়ে আসছে বাড়িতে, তার মতামতের গুরুত্ব এখন দীপালির চেয়ে অনেক বেশি। এই কলকাতা শহরের 90 দশকের একা একটা মেয়েকে বাড়ি ভাড়া কেউ দেবে না, তার উপর সে সরকারি চাকরি করে না, ছোট্ট একটা অফিসে সামান্য বেসরকারি চাকরি করে দীপালি। কেউ তাকে বিশ্বাস করতে থাকতে দিবে না। লেডিস হোস্টেল কলকাতায় আছে, কিন্তু কোনো কারণে তার চাকরি চলে গেলে তখন কি হবে? তাদের অফিস তো এরকম হামেশাই হয়। অতএব বাবা মায়ের মান সম্মান কথা ভেবে সব কিছু মুখ বুঝে মেনে নেওয়া ছাড়া তার উম, গন্তব্য নেই। দীপালি বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি সংসার করতে এসেছি, ভাঙতে নয়। তাছাড়া আপনার ছেলের কাছে তার মায়ের চাওয়া পাওয়ার দাম অনেক বেশি, সবার প্রতি খেয়াল রাখতে হবে, এই কথা জেনেই তো আমি এ বাড়িতে সংসার করতে এসেছি। অমিতা স্থির করলো পাহাড়ে হানিমুন করতে যাবে, কারণ দীপালির পাহাড় পছন্দ। কিন্তু অনিতা দেবী বেঁকে বসলেন, তার মতো হানিমুন করার জন্য দীঘাই শ্রেষ্ঠ জায়গা, কারণ দীঘার পুলিশ স্টেশনে অমিতাভের এক পিসামশাই চাকরি করেন। সেখানে গিয়ে উঠলে পিসির বাড়ি বেরিয়ে আসা যাবে, খামোখা হোটেল ভাড়া লাগবে না। কারণ অনিতা দেবী এখন ভালো ভালো পত্যের দরকার, খরচ অনেক, বুঝে শুনে চলতে হবে। দীপালি বুঝতে পারছিল সব দিক বজায় রাখার জন্য এই স্যাক্রিফাইসটা তাকেই করতে হবে। দীপালি আর অমিতাভ সুটকেস গুছিয়ে অনিতা দেবীকে প্রণাম করতে এলো। অনিতা দেবী দীর্ঘশ্বাস ফেলে দীপালির মাথায় হাত রেখে বলল, মনে কোনো দুঃখ রেখো না মা, পাহাড়ে অথবা বিদেশে বেড়াতে যাবার জন্য সারা জীবন পড়ে রইল আমি আর কদিন। মাস তিনেকের মধ্যে জানা গেল দীপালি সন্তান সম্ভবা। দুটো কাজের লোক সর্বদা অনিতা দেবীর খেয়াল রাখে, তাই দীপালি এখনও ঘর মুছতে হয়। অমিতাভ বলেছেন, ঘর মুছলে শরীর সক্রিয় থাকে, তাই তাতে বাচ্চা হতে সুবিধা বই কি অসুবিধা হবে না। 5 মাসের মাথায় দীপকবাবু মেয়েকে দেখতে এলেন। তার অবশ্য আরও একটা উদ্দেশ্য ছিল, ছেলের বিয়ে তিনি নিমন্ত্রণ করতে এসেছিলেন। দীপালি সেই সময় ঘর মুছছিলেন। মেয়েকে নেতা হাতে দেখে দীপকবাবু বললেন, তুই ঘর মুছছিস কেন, কাজের মাসিরা কি কামাই করছে? দীপালি নেতা হাতে মাথার চুল কপাল থেকে সরিয়ে বলল, সংসারে এসব কাজ করতে আমার ভালো লাগে বাবা, এতে শরীর মন দুই ভালো থাকে। দীপকবাবু আসতে সুজাতা তড়িৎ গতিতে খবর দিয়েছিল অনিতা দেবীকে। অনিতা দেবী তার ইজি চেয়ার থেকে উঠে মন্থর গতিতে একতলার ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তারপর সোফায় বসে বললেন, বাবাকে তো আগে চা জল মিষ্টি টিষ্টি দেবে দীপালি? তা তো না। বাবা আসতে না আসতে তাকে নিজের দুঃখের কথা বলতে বসে গেছো? আপনি বসুন বিয়াই, আমি একটু মিষ্টি খাবার আছে, ফ্রিজে মাছ মাংস যা আছে সবই তো গোনাগুনিতেই। আপনাকে যে এখন দুটো ভাত খেয়ে যেতে বলবো, সে তো উপায় নেই। আপনি কুটুম্ব মানুষ, ডাঁটা চচ্চড়ি দিয়ে তো আপনাকে ভাত বেড়ে দিতে পারি না। আগ থেকে জানিয়ে এলে বেশি করে মাছ মাংস আনিয়ে রাখতাম, কিন্তু আপনি তো হুট করে এসে একেবারে চমকে দিলেন। দীপকবাবু বললেন, সে না হয় অন্য একদিন খাবো, কিন্তু আমি ভাবছিলাম বাচ্চা না হওয়া পর্যন্ত এই কটা দিন যদি আমি দীপালিকে নিজের কাছে গিয়ে রাখি। অনিতা দেবী বললেন, কিন্তু আমার ছেলে এখন বাড়িতে নেই, তার বিনা অনুমতিতে মেয়েকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? কিছুদিন হলো দিবাকর বাবু অবসর গ্রহণ করছেন, তার বেশিরভাগ সময় এখন স্টাডিতে কাটে,
তার চায়ের নেশা। তাই নমিতা তাকে ঘরে চা দিয়ে আসেন। নমিতার মুখেই তিনি দীপকবাবুর আসার খবর পেলেন। তাড়াতাড়ি নেমে এসে বললেন, আরে দীপক, তুই এসে খুব ভালো করেছিস। হ্যাঁ রে, মেয়ের বিয়ে দিলে বুঝি সব দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায়? মাঝে মাঝে কি খোঁজ খবর নিয়ে মেয়ের বাড়িতে আসা যায় না? হ্যাঁ রে দিবা, আমি সে কথাই ভেবেছিলাম কটা দিন মেয়েটাকে নিজের কাছে গিয়ে রাখবো, কিন্তু বিয়ান বলছো জামাই এখন বাড়িতে নেই, হাসপাতালে হয়তো সে ব্যস্ত আছে। এদিকে তার অনুমতি ছাড়া আমি দীপালিকে নিয়েই বা যাই কী করে? দীপকর বাবু বললেন, আরে তুই ছাড় তো, আমি দীপালিকে তোর সাথে যাবার অনুমতি দিচ্ছি। দীপালি দেখলো অনিতা দেবের চোখ মুখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে বলল, কিন্তু বাবা, কোনো কিন্তু নয় মা, আমি এক কোণে জঞ্জালের মতো পড়ে থাকি ওনার শরীরের কথা ভেবে, একটা কথাও বলতে পারি না। আজ এইটুকু সিদ্ধান্ত তুমি আমায় নিতে দাও। দীপালি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি এলো। বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও ট্যাক্সিতে এলো, কারণ অনিতা দেবী হার্টের অবস্থা ভালো নয়। তার জন্য একজন ড্রাইভার আর গাড়ি তো বাড়িতে থাকা দরকার। দ্বিতীয় গাড়িটা অমিতাভ ব্যবহার করে। ট্যাক্সি থেকে বাড়ির গেটে নামতে দীপালি দেখে একেবারে হুলস্থুল কাণ্ড। জুলি পিসির সাথে তার বৌদির একেবারে খণ্ডযুক্ত লাগার উপক্রম। জুলি পিসি তাড়াতাড়ি বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার সবাইকে খুব ভালো করে চেনা আছে। ভাবছো আমি কবে মরবো? আর আমার সব টাকা পয়সা গয়নাগাটি তোমরা দুই বউ মিলে হাফিস করে দিবে? সেটি হচ্ছে না। দীপালি মায়ের দিকে তাকালো। জুলি পিসি আজ কাজে যায়নি মা? কাজে যাবে কি করে? ওই হারান চক্রবর্তী বাড়ির বোবা কালা কাজের মেয়েটাকে এনে রেখেছে। মেয়েটা তো প্রেগনেন্ট। জুলি বলছে ওর বাচ্চা হলে তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করবে। আবার জুলি পিসির গলাকে পেল দীপালি, এটা আমার অংশ বৌদি, আমি যাকে খুশি এনে রাখতে পারি। বেশি ত্যান্ডামান্ডাই করলে আমি পুলিশে ডাকবো। পুলিশের ভয় কি না কে জানে। জয়ন্ত কাকুর স্ত্রী আপাতত চুপ করে গেলেন। খানিক পরে আবার বললেন, কথাটা মনে থাকে যেন, এদিকে এই মেয়ে যেন ভুলে পা না রাখে। এরপর বাচ্চা হলে সে এদিকে হামাগুড়ি দিয়ে আসে, আমি কোর্টে গিয়ে নালিশ করবো। জলি বেশি বলল, চিন্তা নেই বৌদি, আমি তাকে তালা দিয়ে রাখবো। শ্যামা মেয়েকে বললেন, শুনলি তো, বাচ্চা হবে মেয়েটার। হতভাগীটা বর তো চোখে দেখতেই পেত না। তিন আগে রাতে মদ খেয়ে বাড়ি ঢোকার সময় কুয়োয় পড়ে মরেছে সে। আজ সকালে সেই বোবাখালা বউকে তার শাশুড়ি বাড়ি থেকে তাড়িয়ে গেছে। জুলি বাজার যাবার পথে দেখেছে ওই ব্যানার্জি বড় পুকুরটায় নাকি মেয়েটা ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল। আর তখনই জুলি বাড়িতে নিয়ে আসে থেকে অশান্তি চলছে। সময়ে মেয়েদের বিয়ে না দিলে এরকম হয়। দীপালি বিড়বিড় করে বলল, ভাগ্যিস হয়নি। শ্যামামাকে বলল, কিছু বললি দীপা? দীপালি বলল, না মা, কিছু বলিনি, আমি বরং স্নান সেরে ঘরে গিয়ে বিশ্রাম করি। দীপকবাবু বলল, হ্যাঁ শ্যামা, তোমার মন পরে কথা বলো, মেয়েকে একটু বিশ্রাম নিতে দাও। মেয়েটাকে শ্বশুরবাড়িতে 3 বেলা ঘর মুছতে হয়। দীপালি বলল, কী যে বলো বাবা, শাশুড়ির শরীর খারাপ বলে ওইটুকু কাজ আমায় করতে হয়। মায়ের হার্টের অবস্থা তো ভালো নয়। শ্যামা বলল, ও সেই কথা বল, শাশুড়ির শরীর খারাপ বলে এইটুকু দায়িত্ব তোকে নিতে হয়। তোর বাবা এমন করে কথাটা বললো যেন মনে হচ্ছে তোর শ্বশুরবাড়ির লোকেরা যেন সব পাষণ্ড, তোকে একেবারে খাটিয়ে খাটিয়ে তারা মেরে ফেলছে। শাশুড়ি আর কদিন থাকে মা, তিনি চলে গেলে তুমি সেখানে রাজত্ব করতে পারবে। দীপালি মায়ের দিকে অবাক হয়ে তাকালো, বলল, ঠিক বলছো মা। দুদিন পর অমিতাভ বউকে নিতে এলো। বলল, আমাদের বাড়িতে দীপালি ভালো থাকবে। তাছাড়া দুর্নিবারের বিয়ে এখনও 6 মাস দেরি আছে, তার আগে বাচ্চা হয়ে যাবে। দীপকবাবু বলল, কিন্তু এই অবস্থায় দীপালি এত কাজ করা ঠিক না। অমিতাভ বলল, সেটা কি আমরা ভাবিনি? আসলে কাজের লোক পেতে একটু সমস্যা ছিল, আপনারা তো একটু ধৈর্য ধরলেই পারলেন। যাই হোক, কাজের লোক ঠিক করে আমি দীপাকে নিতে এসেছি। দীপালি অমিতাভের সাথে শ্বশুরবাড়িতে এলো। দীপালি এসে শুয়ে বসে আরাম করেই থাকে। তার পছন্দ মতো খাবার দাবারের বন্দোবস্ত করা হয়। যথাসময় পুত্র সম্মান জন্ম দিল দীপালি। দীপালি খুব ইচ্ছে ছিল ছেলের নাম রাখবে দেবজ্যোতি, কিন্তু অনিতা দেবী সাধ বাঁধলেন, ছেলের নাম তার বাপের সাথে মিলিয়ে দিয়ে রাখতে হবে। মা, অনিন্দা নামটা বেশ পছন্দ, এত সুন্দর দেখতে হয়েছে আমার অমিতের ছেলে। দীপালি একবার ভাবলো শাশুড়িকে বলে, আপনার ছেলের নাম তার বাবার সাথে মিলিয়ে দিয়ে তো রাখেননি মা। আমি তো ভেবেছিলাম আপনি যেমন নিজের নামের সাথে 8 অক্ষর মিলিয়ে আপনার ছেলের নাম রেখেছেন, আমিও তেমন তার মায়ের সাথে মিলিয়ে আমার ছেলের নাম দেবজ্যোতি রাখবো। কিন্তু দীপালির মুখ ফুটে কিছু বলার আগে অনিতা দেবী বলেন, আমি মা 2 দিনের বই তো নয়, তারপরে এই বংশে যত ছেলেপুলে হবে তাদের নাম তোমার ইচ্ছেতে রাখো। দীপালি চুপ করে গেল। চুপ করে থাকা যে তার ভবিতব্য, সেই কথাটা বুঝে গেছে দীপালি। দাদার বিয়েতে এসে দীপালি দেখলো জুলি পিসির কোলে মেয়ে নিয়ে ঘুরছে। বোবা কালা মেয়েটি জুলি পিসির হাতে মেয়েকে দিয়ে বেশ নিশ্চিন্ত। জুলি পিসির স্বাদ এতদিনে যেন ভগবান পূর্ণ করেছে। দীপালি দীর্ঘশ্বাস ফেলল। ভগবান যে কবে তার পানে মুখ তুলে যাবেন, কবে যে তার শাশুড়ি মুখের উপর বলতে পারবেন কথাটা, আপনি আর কটা দিন আমাকে এবার একটু নিজের মতো খোলা হাওয়া নিঃশ্বাস নিতে দেন। বাপের বাড়িতে আর সেভাবে আসা হয় না দীপালির। পাছে জুলি পিসি সেই আদরিনীর সঙ্গে মেলামেশা করে ছেলে বকে যায়, সেই ভয়ে
কাটা হয়ে থাকে অমিতাভ। দিন মাস পেরিয়ে যায়, বছর ঘুরে। বাবা মা সবাই একে একে চলে গেল। শ্বশুরমশাই চলে গেছেন তারার দেশে। অনিন্দ ডাক্তারি পাশ করেছেন। আয়নায় নিজেকে দেখছে দীপালি। গালের পাশে চামড়া কুঁচকে গিয়ে ঝুলে গেছে। অনিতা দেবী এখনও একটু আস্তে হাঁটেন। তার হাঁটুর জোর অনেক কমে গেছে। একদিন ছেলে বউ নাতিকে ডেকে বললেন, আমি হয়তো আর মাত্র 2 দিন। এবার তোমরা আমার নাতির বাবুর বিয়ের ব্যবস্থা করবে তো? অনিন্দ লাজুক হেসে বলল, আমি নিজেই একজনকে কি কথা রেখেছি ঠাকুমা। দীপালি বলল, সে কি রে? তাকে বাড়িতে নিয়ে আয় একদিন, আমাদের সাথে আলাপ করে দে। কি করে সে? কি নাম? অনিন্দ মাথা নিচু করে বলল, সেও আমার মতো ডাক্তার, নাম জ্যোতিকা। তোমার মনে হয় খুব একটা অপরিচিত নয়? দীপালি কপাল ভাঁজ ফেলে, কি বলছে তার ছেলে? জ্যোতিকা? জ্যোতিকা নামটা ভীষণ চেনা। দীপালি বলল, কি বলতে চাস? অনিন্দ বলল, সে তোমার জুলি পিসির মেয়ে মা। হয়তো আমার চেয়ে সে নাম করা ডাক্তার হবে একদিন। অমিতাভ চেঁচিয়ে বলল, না না উনি, আমি কিছুতেই হতে পারে না। একটা নামগোত্রহীন মেয়ে এবারের বউ হতে আসবে, এ আমি কিছুতেই হতে দিব না। অনিতা দেব বললেন, সে কি তোমার বাপের বাড়ির পিসির আশ্রিত সেই বোবা হবার মেয়ে? সে কি করে এ বাড়ির বউ হবে? এমনিতে আমার হাটের অবস্থা ভালো নয়, তার মধ্যে এমন অনাচার দেখলে আমি তো একদিনেই বাঁচব না। দীপালি শাশুড়ির মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমিও তো সেই কথাই বলছি, আপনি আর কদিন আছেন? খামোখা আপনার জন্য আমার ছেলেটাকে আপনি মিথ্যেবাদী করে দিবেন? সে যে জ্যোতিকে কথা দিয়ে ফেলেছে। আর তোমাকেও একটা কথা বলি অমিতাভ, মানুষের পরিচয় হয় তার কর্মে, বংশের মর্যাদা নয়। বলে ছেলেকে বললেন, তুই চিন্তা করিস না, জ্যোতিকাকে এবাড়ির বউ হয়ে আসবে। জ্যোতিকা অনেকদিন দেখেনি দীপালিকে, দেখা হয়নি জুলি পিসির সাথে। অমিতাভ ছেলের মুখে চেয়ে কোনো রকম তেতো গলার মতো মুখ করে বিয়েতে মত দিয়েছে। অনিতা দেবী সৎ জানিয়েছেন, হাঁটাচলা বন্ধ। জুলি পিসির বাড়ি গিয়ে দীপালি শুনেন জ্যোতিকার জন্মদাত্রী মা অনেকদিন আগেই গত হয়েছেন। দীপালি বলেন, মেয়ের বিয়ের পর তুমি মেয়ের কাছে থাকবে জুলি পিসি। আমার অনেক দিনের শখ, ছেলের বিয়ে দিয়ে সবাই মিলে একসাথে হৈ হৈ করে থাকবো। জুলি পিসি বলে, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ, আগে তো ওদের বিয়েটা হোক। জ্যোতিকা আর অনিন্দার বিয়ে 1 মাসের পর জুলি পিসিকে বাড়িতে নিয়ে এসেছেন দীপালি। অনিতা দেবী চুপ করে চেয়ে চেয়ে সব দেখেন। তিনি আর বিছানা থেকে উঠতে পারেন না। তার কথাও জড়ে যায়, তাই আর কিছু বলার চেষ্টাও করে না। দীপালি শাশুড়ির মাথায় কাছে বসে হাত বুলিয়ে দেন। মাঝে মাঝে অনিতা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দীপালি সেই জল হাত দিয়ে সযত্নে মুছে দেন। একদিন এভাবে দীপালি শাশুড়ির পায়ের কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছেন, জ্যোতিকা ঘরে ঢুকলো হন্তদন্ত হয়ে। তার হাতে একটা প্লেট, তাতে 2 পিস পেটির মাছ ভাজা। ঘরে ঢুকে জ্যোতিকা বলল, মামুনি, আমাকে বলেছিল মা এটা নাকি তোমার ফেভারিট খাবার। শিগগির আগে হাত ধুয়ে খেয়ে নাও তো, আমি ততক্ষণে ঠাকুমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছি। দীপালি বলল, কিন্তু এখন এভাবে? জ্যোতিকা বলল, হ্যাঁ, হাত ধুয়ে এসে এখানে ঠাম্মার ঘরে বসে তো একটু এটা তুমি খাবে মা। আমরা সবাই মিলেমিশে আছি দেখলে ঠাম্মা কত খুশি হবেন বলো তো। উনি আর কদিন আছে, আমাদের ভালো থাকাতে ঠাম্মা শান্তি। যাও গো, আর দেরি করো না, শিগগির হাত ধুয়ে এসো। দীপালি উঠে একবার শাশুড়ির মুখের দিকে তাকালো। অনিতা দেবীর ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠল। অনিতা দেবী কিছু বলতে চাইছেন? কি বলতে চাইছেন অনিতা দেবী? যাও মা, আর দেরি করো না, জ্যোতিকা যা বলছে তাই করো। আমি আর 2 দিন বই কি তো নয়। দীপালি দাঁড়িয়ে একটু ভাবলো, কিন্তু ঠিক বুঝতে পারলো না। জ্যোতিকা আবার তাড়া দিল, কি হলো মা? তারপর দীপালি কানের কাছে মুখ এনে ফিসফিস করে জ্যোতিকা বলল, আমি এসে গেছি মা। তোমার বুকের বন্ধ কুঠরিতে যত আশা তুমি এতদিন বন্দি করে রেখেছ, তোমার সব আশা পূরণ করার দায়িত্ব এখন থেকে আমার। সমাপ্ত। বুকের আশা বুকের বন্দি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।